গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ফিজিক্সের উপর থেকে থাকছে 14 নম্বর ক্লাস, এবং 14 নম্বর ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো মোশন। তো এর আগে আমরা কিন্তু মোশন নিয়ে অলরেডি 5টা পার্টে ক্লাস করে নিয়েছি। আজকে তোমাদের যে ক্লাসটা হবে সেটা হবে পার্ট নাম্বার 6, এবং তার আগে অলরেডি ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। সেই ক্লাসগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে দেখো লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। এর আগের দিনে আমরা মোশনে পড়েছিলাম ল অফ ইনার্শিয়া, অর্থাৎ জড়ত্বের নিয়ম পড়েছিলাম। জড়ত্ব কত প্রকার, কি কি এক্সাম্পল সহকারে কিন্তু আমরা দেখেছিলাম, এবং এর পাশাপাশি আমরা দেখেছিলাম কিছু নিউমেরিক্যালস, এবং সেখান থেকে বলেছিলাম দুটো কোশ্চেন দিয়েছিলাম, 6 নম্বর এবং 7 নম্বর দাগের কোশ্চেন বাড়িতে হোমওয়ার্কের জন্য। তো আশা করি সবাই বাড়িতে হোমওয়ার্ক করেছো। তো এখান থেকে দেখে নিই, ফার্স্টে দেখে নেবো যে কোশ্চেন দুটোর অ্যান্সার কি হবে, মানে কিভাবে সলভ করতে হবে। এবার তারপর আমরা শুরু করব, এর আগের দিনের ক্লাসেই বলেছিলাম যে নেক্সট দিন ক্লাসেই আমরা শুরু করব নিউটনস ফার্স্ট ল অফ মোশন, নিউটনের গতির প্রথম নিয়ম। তো চটজলদি আমরা কোশ্চেন যে দুটো হোমওয়ার্কে দেওয়া ছিল সেটা একবার একটুখানি দেখে নিই যে কিভাবে সলভ করবে। এখানে বলেছে এ ট্রেন ট্রাভেলিং অ্যাট এ স্পিড 90 কিলোমিটার পার আওয়ার, ব্রেকস আর অ্যাপ্লাইড, ব্রেক অ্যাপ্লাই হচ্ছে, সো টু প্রডিউস ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অফ -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন মাইনাস দিয়েছে? কারণ ব্রেক অ্যাপ্লাই করছে এবং এখানে অ্যাক্সিলারেশন বলেছে, তাই এখানে মাইনাস সাইন দিয়েছে। যদি রিটার্ডেশন বলতো তাহলে মাইনাস সাইন দিত না। এগুলো সব এর আগের ক্লাসে ডিটেলসে বুঝিয়েছি। তো এখান থেকে দেখো ট্রেনের প্রাথমিক বেগ কত বলা আছে, ইউ। ইউ বলা আছে 90 কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, তো 90 ইন্টু 5 এর 18 মিটার পার সেকেন্ড। 18 দিয়ে কাটলে 5 18 90, 5 5 25 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে প্রাথমিক বেগ। ব্রেক অ্যাপ্লাই করার পর গাড়ি থেমে যাচ্ছে, অর্থাৎ অন্তিম বেগ হয়ে যাচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ কত অ্যাপ্লাই হয়েছে, ত্বরণ দেখো এর ভ্যালু বলেছে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জানতে চাইছে ব্রেক অ্যাপ্লাই করার পর গাড়িটা থামতে কত, গাড়িটা থামতে থামতে কত দূরত্ব অতিক্রম করেছে। ফাইন্ড হাউ ফার দ্য ট্রেন উইল গো বিফোর ইট ইজ ব্রট টু রেস্ট, অর্থাৎ একদম সম্পূর্ণভাবে থামার আগে ব্রেক অ্যাপ্লাই করার পর এবং সম্পূর্ণ থামতে থামতে কতটা রাস্তা ট্রেনটা অতিক্রম করেছে, অর্থাৎ এস এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে এবং এ দেওয়া আছে, এবং এস এর মান বার করতে হবে। তো এই তিনটে জিনিস নিয়ে যে সূত্রটা আছে আমরা পড়ে এসেছি, গ্যালিলিওর গতির সূত্র, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে মানগুলো বসিয়ে দিই। তো এখানে ভি এর মান দেখো বলেছে কত, 0, তো এখানে বসালাম 0 এর স্কয়ার। ইউ এর মান বলেছে, দেখো ইউ এর মান বলে দিয়েছে, এবং আমরা বার করেছি মিটার পার সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড, তো 25 এর স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান কত বলেছে -0.5, তো এখানে -0.5 গুণ করছি, এস এর ভ্যালু বার করতে হবে। তো এখানে সবকিছুর ভ্যালু এখানে লিখে ফেললাম, এস এর ভ্যালু বার করতে হবে, 0 স্কয়ার মানে 0, 25 এর স্কয়ার কত হবে 625। তোমাদের ম্যাথের ক্লাসে কিন্তু বারবার বলা হয়েছে 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার, 1 থেকে 20 পর্যন্ত কিউব নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত নামটা থোরলি মুখস্থ করতে, যেগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগবে। যেমন এখানে 25 এর স্কয়ার তোমার যদি জানা না থাকে তাহলে 25 আর 25 গুণ করতে বসতে হবে। তো যাই হোক, এখান থেকে 0.5 আর 2 গুণ করলে হবে কত, -1 মানে -s। তো s এর ভ্যালু কত হচ্ছে, s এর ভ্যালু হয়ে যাচ্ছে 625 মিটার। 625 মিটার, 625 মিটার অ্যান্সার আসছে। তো অ্যান্সার কত হবে, 625 মিটার। নেক্সট কোশ্চেন দেখি। আশা করি প্রত্যেকের অ্যান্সার 625 এসছে, যাদের আসেনি তারা এখান থেকে দেখে নিয়ে কারেকশন করে নেবে। পরের কোশ্চেন দেখো, এ রেসিং কার হ্যাজ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কত বলেছে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। একদম ইজি কোশ্চেন ছিল। বলছে হোয়াট ডিস্টেন্স উইল ইট কভার 10 সেকেন্ড আফটার স্টার্ট। তো
এখানে ইউ বলে দিয়েছে কত, ইউ বলেছে 0, মানে একদম স্থির অবস্থা থেকে শুরু করছে 0 মিটার/সেকেন্ড। অ্যাক্সিলারেশন কত বলেছে, অ্যাক্সিলারেশন বলেছে 4 মিটার/সেকেন্ড²। টাইম বলে দিয়েছে কত, টাইম বলে দিয়েছে 10 সেকেন্ড টাইম বলে দিয়েছে। কি জানতে চাইছে, জানতে চাইছে হোয়াট ডিস্টেন্স উইল ইট কভার, মানে জানতে চাইছে এস এর ভ্যালু কত সেটা এখানে জানতে চাইছে। তো এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা কোনটা, দেখো ইউ এ টি এবং এস এ দ্বারা যে সূত্রটা আমরা জানি এই চারটে দ্বারা, সেটা হবে কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে এস এর ভ্যালু বার করতে হবে, ইউ এর ভ্যালু 0, তো 0 সাথে যাই গুণ করি না কেন এখানে 0 হবে। টি এর ভ্যালু কত 10 সেকেন্ড, তো এখানে যাই গুণ করি 0ই হবে। হাফ ইন্টু এ এর ভ্যালু কত বলেছে 4 মিটার/সেকেন্ড², 4 গুণ করলে। টি এর ভ্যালু কত বলেছে 10, তো 10 এর স্কোয়ার মানে 10 ইন্টু 10। 0 সাথে 10 গুণ করার অর্থ হলো 0, প্লাস হাফ আর 4 গুণ করলে কত হচ্ছে 2, তো এখান থেকে গুণ করলে 10 10 কে 100 আর 2 গুণ করলে হচ্ছে কত 200, অর্থাৎ হচ্ছে কত 200 মিটার। 200 মিটার, এস এর ভ্যালু হচ্ছে 200 মিটার, 200 মিটার দূরত্ব অতিক্রম করবে। অ্যান্সার চলে আসলো কি হবে, 10 সেকেন্ডে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে, 200 মিটার ডিস্টেন্স অতিক্রম করবে। তো এই দুটো হোমওয়ার্ক ছিল, একদম ইজি কোশ্চেন ছিল। যারা এর আগের দিনের ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি তাদের অবভিয়াসলি পারা উচিত এই কোশ্চেনগুলো। যদি কোথাও আটকে গিয়ে থাকে বা ভুল গিয়ে থাকে অবশ্যই কারেকশন করে নেবে। এবার আমরা আজকের ক্লাসে যে টপিকটা আমরা শুরু করব, টপিক শুরু করার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেব। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ফিজিক্সের ক্লাস। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় এক্সাম, এছাড়া এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে রুটিন পেয়ে যাবে, রুটিন ওয়াইজ ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক, অ্যাডমিট কার্ড, রেজাল্ট প্রকাশিত হোক, সবার আগে ইনফরমেশন প্রোভাইড করা হয় আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও। কেউ এই নম্বরে নর্মাল কল, ভিডিও কল করবে না। এছাড়া তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে বা কোনো কোয়ারিজ থাকে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপেই আমাদের শুধুমাত্র মেসেজ করেই জানাবে, তোমাদের সেখান থেকে রিপ্লাই দেওয়া হবে। বা তোমরা ব্যাচে যুক্ত হতে চাইলে সেখান থেকে তোমাদের কিন্তু প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে এবং ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য পেয়ে যাবে জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। এর পাশাপাশি আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা সেটাও কিন্তু তোমাদের এই চ্যানেলেই প্রোভাইড করা হচ্ছে। এটা বাদ দিয়ে বাকি যে এক্সামের নামগুলো তোমরা এক্ষুনি দেখে আসলে, প্রতিটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের নতুন চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লিংক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো। এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। তো শুরু করছি আজকের ক্লাসের যে টপিক, মেন টপিক, সেটা হলো কি নিউটনের যে তিনটে গতিসূত্র আছে তার মধ্যে প্রথম গতিসূত্র। তো লেখো উপরে হেডিং লেখো নিউটনের গতির প্রথম নিয়ম। নিউটনের গতির প্রথম সূত্র বা প্রথম নিয়ম, নিউটনস ফার্স্ট ল অফ মোশন। নিউটনস ফার্স্ট ল অফ মোশন। আশা করি প্রত্যেকে আগের ক্লাসে যেটা পড়িয়েছিলাম ল অফ ইনার্শিয়া, জড়ত্বের নিয়ম, সেটা পড়ে এসছো। তো নিউটনের প্রথম
কি বলছে, প্রথম নিয়মে কি বলছে, এই নিউটনের, যেহেতু এর আগের ক্লাসে আমি জড়ত্ব পড়িয়েছিলাম, কোনো না কোনো রিজন ছিল, সেই কারণে আমি আগের ক্লাসে নিউটনের ল পড়াইনি। রিজনটা এটাই, এই যে নিউটনের প্রথম যে নিয়ম, প্রথম গতির যে নিয়ম, এটা সম্পূর্ণভাবে ওই জড়ত্বের নিয়মের ওপর নির্ভরশীল, যেটা আমরা আগের দিনের ক্লাসে পড়িয়েছি। আগের দিনের ক্লাসে কি পড়িয়েছি, জড়ত্বের নিয়ম বলেছিলাম যে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাতে থাকতে চায়, অর্থাৎ বস্তুর এমন গুণ যার জন্য বস্তু তার অবস্থার পরিবর্তনে বিরোধ করে, তাকে বলা হয় কি, জড়ত্ব। আর এই নিউটনের যে প্রথম গতির নিয়ম, এটা এই জড়ত্বের নিয়মের ওপর নির্ভরশীল। তো এখানে লিখে রাখো, এটি এটি জড়ত্বের এটি জড়ত্বের নিয়মের ওপর জড়ত্বের নিয়মের ওপর নির্ভরশীল। এটি জড়ত্বের নিয়মের ওপর নির্ভরশীল, অর্থাৎ it is based on it is based on law of inertia, law of inertia। এটা জড়ত্বের ধর্মের ওপর, জড়ত্বের নিয়মের ওপর কিন্তু নির্ভরশীল। তো নিউটনের প্রথম যে গতিসূত্র, সেই গতিসূত্রতে কি বলা হচ্ছে, তো লেখো এখানে। এগুলো আমরা ছোট ক্লাসে পড়ে এসেছি, মানে ক্লাস 7-8-এ কিন্তু আমরা পড়ে এসেছি। তো নিউটনের প্রথম গতিসূত্র কি, তখন আমরা না বুঝে সংজ্ঞা আকারে মুখস্থ করতাম, তো সেই সংজ্ঞাই আমি এখানে ফার্স্টে লেখাচ্ছি। তো এখানে লেখাও যে যদি কোনো বস্তু যদি কোনো যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, তাহলে তাহলে স্থির অবস্থায় থাকতে চায়, তাহলে স্থির অবস্থায় তাহলে সে স্থির অবস্থায় থাকতে চায়, স্থির অবস্থায় থাকতে চায়। এবং যদি গতিশীল অবস্থায় থাকে, যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে সে গতিশীল অবস্থায় থাকতে চায়, তাহলে সে গতিশীল অবস্থায় থাকতে চায়। যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে বল প্রযুক্ত হয়, যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, তাহলে কি বললাম, যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে সেই স্থির অবস্থায় থাকতে চায়, এবং যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সে গতিশীল অবস্থায় থাকতে চায়, যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে তার উপর বল প্রযুক্ত না হয়। ইংলিশে যারা লিখছো লিখে নাও, ইফ এনি অবজেক্ট is in rest want to be in rest, and if is in motion want to be
want to be in motion, want to be in motion till external forces not applied, till external forces not applied, not applied। তাহলে কি, যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তাহলে সেই স্থির অবস্থায় থাকতে চায়, যদি গতিশীল অবস্থায় থাকে সেই গতিশীল অবস্থায় থাকতে চায়, যতক্ষণ না পর্যন্ত, এই লাস্ট লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতক্ষণ না পর্যন্ত বাইরে থেকে কোনো বল তার উপরে প্রযুক্ত না হয়। তো এটাই হলো নিউটনের প্রথম নিয়ম, নিউটনস ফার্স্ট ল। আমরা ছোটবেলায় এই সূত্রটা থেকে, এই যে সূত্রটা বললাম এটাকে আরো শর্ট ফর্মে মুখস্থ করে আসতাম গাধার মতো। কি ছিল সেটা? অনেক বইতে, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। এইটা আমরা না বুঝে, এটা যেমন সহজ ভাষায় আমি এখানে লেখালাম ভেঙে চুরে, তো এটা আমরা না বুঝে তখন মুখস্থ করতাম। তো সেটাও লিখে রাখতে পারো এখানে, তার এর নিচে লিখে রাখো যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, কোনো বল প্রযুক্ত না হলে, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, চিরকাল গতিশীল থাকবে। তো বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে, সাপোজ ধরো তোমার আর বইয়ের টেবিলের ওপরে, সাপোজ ধরো এটা হলো একটা টেবিল, তোমার বইয়ের টেবিল, বইয়ের টেবিল, এই বইয়ের টেবিলের ওপরে তুমি একটা ধরো বই রেখে দিয়েছো, এই যে একটা ফিজিক্সের মনে করো বই রেখে দিয়েছো। এবার এই বইটার ওপরে যদি তুমি কোনো বল প্রয়োগ না করো, বইটা যদি সেখান থেকে না তুলে নিয়ে যাও, তো বইটা এখান থেকে 1 মাস পরে ঠিক ওই পজিশনেই থাকবে, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকছে যদি বল প্রয়োগ না হয়। একইভাবে কোনো ঘূর্ণনশীল বস্তু, তার উপরে যদি আমি বল প্রয়োগ না করি তাহলে কি হবে, কোনো কোনো গতিশীল বস্তু তার উপরেও যদি আমি বল প্রয়োগ না করি, সেই বস্তুটাও চাইবে সে গতিশীল অবস্থায় থাকতে। তো এটাই বলা হয়েছে নিউটনের ফার্স্ট ল। তো এখান থেকে কোশ্চেন দেয় যে নিউটনের প্রথম ল থেকে আমরা কি জানতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে বা এইভাবে ঘুরিয়ে কোশ্চেন দেয় যে নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা বলের পরিভাষা বা বলের সংজ্ঞা পাই। তো লিখে রাখো, নিউটনের প্রথম সূত্র থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার বলছি, প্রথম সূত্র থেকে আমরা, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই। কি পাই? বলের সংজ্ঞা বা অনেক সময় কোশ্চেনে থাকে বলের পরিভাষা, বলের সংজ্ঞা বা বলের পরিভাষা পাই। যদি কোশ্চেন দেয় যে নিউটনের কোন সূত্র থেকে আমরা বলের সূত্র পাই, তখন সেটা হয়ে যাবে কি, তখন সেটা হয়ে যাবে নিউটনের দ্বিতীয় সূত্র। তো দ্বিতীয় সূত্র যখন পড়ব তখন সেটা আলোচনা করব। তো এই দুটো বহুবার কোশ্চেনে দিয়েছে কনফিউজিং করার জন্য। বলের সংজ্ঞা পাই আমরা নিউটনের প্রথম সূত্র থেকে, আর বলের যদি সূত্র বলে সেটা পাই আমরা দ্বিতীয় সূত্র থেকে।
এবার দেখবো এই যে নিউটনের প্রথম সূত্র বললাম, তো এই নিউটনের প্রথম সূত্র এর এক্সাম্পল কি কি আছে, এর উদাহরণ কি কি আছে। তো নেক্সট পেজে হেডিং করো এক্সাম্পল, উদাহরণ। এক্সাম্পল, তো এক্সাম্পল কিছু আমি এর আগের দিনে পড়িয়েছিলাম বলতে ল অফ ইনার্শিয়াতে, জড়ত্বের নিয়মে পড়িয়েছিলাম। এবং প্রথমেই বলেছি যে নিউটনের প্রথম যে গতি, এই গতির সূত্র জড়ত্বের নিয়মের ওপর কিন্তু নির্ভরশীল, অর্থাৎ ল অফ ইনার্শিয়ার ওপরে এটা বেস করে আছে। তো ফার্স্ট যে এক্সাম্পল সেটা লেখো যে চলন্ত গাড়ি, চলন্ত গাড়ি বা চলন্ত বাস বা চলন্ত ট্রেন, যাই বলো না কেন, চলন্ত বাস, চলন্ত গাড়ি বা চলন্ত ট্রেনে হঠাৎ করে যদি ব্রেক অ্যাপ্লাই হয়, হঠাৎ করে ব্রেক কষলে, হঠাৎ করে ব্রেক কষলে যাত্রীরা যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়ে। এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছি যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়ে। তো চলন্ত গাড়িতে হঠাৎ করে ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, যাত্রীরা সামনের দিকে সামনের দিকে ঝুঁকে পড়ে, সামনের দিকে ঝুঁকে পড়ে। এবং যদি বলি এটা কোন ইনারশিয়া, ইনারশিয়ার কোন প্রকার এটা, তো ইনারশিয়া অফ মোশনের জন্য কিন্তু এমনটা হয়ে থাকে। সেকেন্ড এক্সাম্পল লেখো যে স্থির অবস্থায় থাকা, দাঁড়িয়ে থাকা বা স্থির অবস্থায় থাকা, স্থির অবস্থায় থাকা কোনো গাড়ি, কোনো গাড়ি বা ট্রেন বা বাস হঠাৎ করে চলতে শুরু করলে, হঠাৎ করে চলতে শুরু করলে, হঠাৎ করে চলতে শুরু করলে সেই গাড়ির মধ্যে বসে থাকা যাত্রীরা কোন দিকে ঝুঁকে পড়বে, পিছনের দিকে ঝুঁকে পড়বে, পিছনের দিকে ঝুঁকে পড়বে। এবং যদি বলি এটা ল অফ ইনারশিয়ার কোন প্রকার, তো এটা ইনারশিয়া অফ রেস্ট, পিছনের দিকে ঝুঁকে পড়ে। এটা সব থেকে ভালো বোঝা যায় কিসে, সেটাও আমরা আগের দিনের ক্লাসে বলেছিলাম যে যদি বাইক বা স্কুটি নিয়ে যদি তোমরা বার হও, তখন দেখবে যে স্থির অবস্থা থেকে হঠাৎ করে যে বাইকটা তুমি অ্যাক্সিলারেট করার সাথে সাথে দেখবে পিছন দিকে হালকা ঝুঁকে পড়ছে। তো বাইকের ক্ষেত্রে সব থেকে ভালো বোঝা যায় ট্রেন, গাড়ি বা বাস অপেক্ষা, কারণ ট্রেন, গাড়ি, বাসের পিছন দিকে হেলান দেওয়ার জন্য, মানে সিটের যে পিছনে হেলান দেয় যেটা, সেটাতে কিন্তু এই যে পিছন দিকে ঝুঁকে যাওয়ার ব্যাপারটা সেটা অ্যাবজর্ব হয়ে যায়, সেই কারণে খুব একটা বোঝা যায় না। সব থেকে ভালো বোঝা যায় বাইক বা স্কুটিতে। 3 নম্বর উদাহরণ এখান থেকে লেখো যে গাছকে নাড়ালে, গাছকে নাড়ালে ফুল ফল পাতা ইত্যাদি নিচে পড়ে। তো এটা কিসের উদাহরণ? তাই বলে বট গাছ নাড়াতে যেও না, বট গাছ নড়বে না। নাড়ানো যায় এমন ধরনের যে গাছ, সেই গাছের কথা বলছি। গাছকে নাড়ালে বলতে যে বট গাছ তোমরা গিয়ে কালকে নাড়াতে শুরু করলে, বট গাছ নাড়িয়ে পাতা পড়বে, কোনোদিন বট গাছ নড়বে না। এবং পাতা পড়লে সেটা ন্যাচারাল ভাবে পড়বে, তোমার নাড়া দেওয়ার জন্য পড়বে না। তো এমন নাড়ানো যায় এমন ধরনের গাছ, সেটাকে নাড়ালে দেখবে ফুল ফল পাতা ইত্যাদি নিচে পড়ে। তো এটা কার উদাহরণ? এটা হলো এই নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ। কারণ পাতা বা গাছের পাতা বা গাছের ফুল বা গাছের ফল ইত্যাদি কি স্থির অবস্থায় ছিল, হঠাৎ করে তুমি মোশন দিয়েছো, গাছের কাণ্ডকে মোশন দিয়েছো, তো গাছের কাণ্ড একদিকে হেলে গেছে। কিন্তু পাতা, ফুল বা ফল এরা স্থির অবস্থায় থাকতে চায়, এবং সেই কারণে তারা একদম, মানে স্থির অবস্থায় থাকার জন্য
এবং যেহেতু নাড়া দিয়েছো গাছ থেকে তারা আলাদা হয়ে গেছে এবং সেই কারণে কিন্তু তারা নিচের দিকে পড়ে আছে। আচ্ছা, এখান থেকে তোমরা অনলাইনের ফরম্যাটে যে খাতা আছে সেই খাতায় একটা কোশ্চেন এখান থেকে লিখতে পারো। পাতার থেকে একটা কোশ্চেন আমার খেয়াল আসলো, তো বলছি লিখে রাখো যে পাতায় ক্লোরোফিলে কোন প্রকার ধাতু পাওয়া যায়। পাতার ক্লোরোফিলে কোন প্রকার ধাতু পাওয়া যায়। ফল থেকে লেখো ফলের অধ্যয়নকে কি বলা হয়। স্টাডি অফ ফ্রুটস কে কি বলা হয়। এবং ফুল থেকে একটা কোশ্চেন লিখে রাখো ফুলের অধ্যয়নকে কি বলা হয়। স্টাডি অফ ফ্লাওয়ার্স কে কি বলা হয়। অনলাইনের ফরম্যাটে যে খাতাটা করতে বলেছি সেই খাতাতে লিখে রাখো। আরেকটা উদাহরণ এখান থেকে লেখো যে সামনে শীতকাল আসছে, তো শীতকালে প্রত্যেকের বাড়িতে লেপ, কম্বল, কাঁথা ইত্যাদি বার হবে। তো বার হওয়ার সাথে সাথে দেখবে বাঙালিরা কি করে, প্রথম দিন রোদে দেয় এবং লাস্ট যখন শীত শেষ হয়ে যাবে তখন আবার রোদে দিয়ে সেটাকে তুলে রাখে। তো দেখবে বাড়ি গ্রামের দিকে লোকেরা তারের উপরে যখন লেপ বা কম্বলকে রোদে দেবে, দেওয়ার পর সেই লেপ কম্বলকে একটা ছড়ি বা একটা লাঠি দিয়ে পেটায়। এই পেটানোর কারণ কি, তাদের কাছে পেটানোর কারণ শুনলে যদি কারণ জিজ্ঞাসা করতে যাও তারা বলবে যে যদি পেটায় তাহলে এর মধ্যে যে ধুলোবালি ছিল, কারণ লেপ কম্বল ধোয়া সম্ভব না, তো এর মধ্যে যে ধুলোবালি ছিল সেটা কিছুটা সেই লেপ কম্বল থেকে আলাদা হয়ে যায়। তো সেটা কোন ধর্মের জন্য, এই নিউটনের প্রথম গতিসূত্রের জন্য। তো লেপ বা কম্বলকে লিখে রাখো ছড়ি দিয়ে আঘাত করলে ধুলোকণা বা ধূলিকণা নিচে পড়ে। কেন নিচে পড়ে? কারণ ধূলিকণা লেপ স্থির অবস্থায় ছিল, ছড়ি দিয়ে যখন পেটাচ্ছ লেপ বা কম্বল চলে গেছে মোশানে, কিন্তু রেস্ট অফ ইনার্শিয়ার জন্য সেই ধূলিকণাগুলো সোজাসুজি নিচের দিকে নেমে আসে, অর্থাৎ লেপ বা কম্বল থেকে তারা কিন্তু আলাদা হয়ে যায়। আচ্ছা, অনলাইনের ফরম্যাটে যে কোশ্চেনগুলো বললাম সেগুলোর অ্যান্সার লিখে নাও। যে পাতার ক্লোরোফিল কোন প্রকার ধাতু পাওয়া যায় পাতার ক্লোরোফিলে। তো পাতার ক্লোরোফিলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায়। স্টাডি অফ ফ্লাওয়ারকে কি বলা হয়। স্টাডি অফ ফুলকে কি বলা হয়। ফুলের অধ্যয়নকে বলা হয় অ্যান্থোলজি, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। আর ফলের অধ্যয়নকে কি বলা হয় পোমোলজি। ফুলের অধ্যয়নকে বলা হয়, স্টাডি অফ ফ্লাওয়ারকে বলা হয় অ্যান্থোলজি, স্টাডি অফ ফ্রুটকে বলা হয় কি পোমোলজি বলা হয়। এবার আমরা চলে আসব এর পরবর্তী যে নিউটনস ল এর পরবর্তী যে টপিক সেটা হলো কি ভরবেগ অর্থাৎ মোমেন্টাম। নেক্সট পেজে হেডিং করো ভরবেগ, এখান থেকে ভরবেগ অর্থাৎ মোমেন্টাম। ভরবেগ কাকে বলে? তো কোনো বস্তুর এমন গুণ, লিখে নাও, কোনো বস্তুর এমন গুণ যে তার বেগের মানের পরিচয় দেয়, যে তার বেগের মানের অর্থাৎ ভেলোসিটির পরিচয় দেয়, বেগের মানের পরিচয় দেয়। যারা ইংলিশে লিখছো এখান থেকে লিখে নিতে পারো প্রপার্টি অফ এনি অবজেক্ট, by which we get velocity of object, property of any object by which we get velocity of object, বস্তুর এমন গুণ যে তার
ভেলোসিটির মানের পরিচয় দেয়, বেগের মানের পরিচয় দেয়। ভরবেগকে আমরা কি দ্বারা ডিনোট করি? তো একে একে আমরা ভরবেগকে আমরা পি দ্বারা চিহ্নিত করি, পি দ্বারা কিন্তু আমরা একে ডিনোট করি, পি দ্বারা আমরা ভরবেগকে চিহ্নিত করি। তো ভরবেগ কি? সাপোজ ধরো যে কোনো বস্তুর ভর, ধরে নাও যে যদি কোনো বস্তুর ভর আমি ধরে নিচ্ছি m, এবং তার বেগ ধরে নিচ্ছি আমরা v, তাহলে ভরবেগকে আমরা কি দ্বারা ডিনোট করি? p দ্বারা ডিনোট করি। তাহলে p ইকুয়াল টু আমরা বলবো কি? p ইকুয়াল টু আমরা বলবো m ইন্টু v, p ইকুয়াল টু m ইন্টু v বা mv, অর্থাৎ p সমান কি? p সমান মোমেন্টাম ইকুয়াল টু m মানে মাস ইন্টু v ফর ভেলোসিটি, মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, অর্থাৎ ভরবেগ নামের মধ্যেই রয়েছে ভর এবং বেগ নিয়েই ভরবেগ তৈরি। তো ভরবেগ সমান ভর ইন্টু বেগ, ভরবেগ সমান কি? ভর ইন্টু বেগ, যাকে আমরা ডিনোট করি p ইকুয়াল টু mv আকারে, p ইকুয়াল টু mv। সূত্রটা মনে রাখবে, এর উপর থেকে বহু টাইপসের নিউমেরিক্যাল আছে এবং এখান থেকে নিউমেরিক্যালস আসবে, এবং যখন নিউমেরিক্যালস করাবো তখন দেখতে পাবে, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা দেখে থাকো সেখানে দেখতে পাবে যে এই ভরবেগ মোমেন্টামের উপর থেকে কত টাইপের কোশ্চেন তোমাদের দিয়েছে। এছাড়া ভরবেগ সম্বন্ধে আরো দুটো তিনটে ফ্যাক্ট লিখে নাও, যদিও এগুলো অলরেডি পড়ানো হয়ে গেছে। ফার্স্ট লেখো, ভরবেগ একটি সদৃশ রাশি। ভরবেগ হলো একটি সদৃশ রাশি, অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর মান এবং দিক দুই আছে। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভরবেগের এসআই একক, এটাও আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের যে চ্যাপ্টার পড়িয়েছি সেখানে অলরেডি পড়িয়ে দিয়েছি। যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তারা জানো এবং তারা অ্যান্সারও করতে পারবে। তো এসআই একক কি ভরবেগের এসআই একক হলো কেজি মিটার পার সেকেন্ড। কিভাবে আসলো কেজি মিটার পার সেকেন্ড সবকিছুই কিন্তু আমরা দেখে নিয়েছি ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারে, তাই যদি সেই চ্যাপ্টার না দেখে থাকো সেখান থেকে অবশ্যই দেখে আসবে। এর মাত্রা কত? ভরবেগের মাত্রাকে ইংলিশে বলা হয় ডাইমেনশন কি হবে? তো এর ডাইমেনশন হবে ml/t⁻⁻1। কিভাবে আসছে সবকিছুই, আবারও বলছি, সবকিছুই কিন্তু অলরেডি আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারে দেখে নিয়েছি। এছাড়া আরো আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আমরা সেখান থেকে দেখেছিলাম, সেখান থেকে ভরবেগের সাথে আমরা কাইনেটিক এনার্জির একটা সম্পর্ক দেখেছিলাম। কাইনেটিক এনার্জি কি সম্পর্ক দেখেছিলাম? কাইনেটিক এনার্জিকে বাংলাতে বলা হয় গতি শক্তি। কাইনেটিক এনার্জি এবং ভরবেগের সাথে আমরা কম্বাইন করে একটা সূত্র বলেছিলাম এবং বলেছিলাম এই সূত্রটা মুখস্থ রাখতে যখন নিউমেরিক্যাল আসবে মোশনের চ্যাপ্টারে সেখানে কিন্তু কাজে লাগবে। তো সূত্রটা ছিল p²/2m, কাইনেটিক এনার্জি সমান p²/2m। একে আমি শর্টে তখন লিখেছিলাম ke ফর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু p²/2m। সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। কিভাবে এই ke ইকুয়াল টু মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু p²/2m আসলো সবকিছুই আমরা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারে, সেখান থেকে দেখে নেবে। যেখানে p এর ভ্যালু মানে p ইকুয়াল টু কি? p ইকুয়াল টু মোমেন্টাম মানে ভরবেগ, এবং
এম ইকুয়াল টু কি মাস, এম ইকুয়াল টু মাস অর্থাৎ ভর, এম ইকুয়াল টু মাস অর্থাৎ ভর, আর পি ইকুয়াল টু মোমেন্টাম অর্থাৎ কি, অর্থাৎ ভর বেগ। এবার আমরা এখান থেকে দেখব যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বা এই যে সূত্রগুলো লেখালাম এর উপর থেকে কেমন টাইপের নিউমেরিক্যাল থাকে, সেই নিউমেরিক্যাল নিয়ে আমাদের আলোচনা থাকবে। তো ফার্স্ট নিউমেরিক্যাল এখান থেকে লেখো, ফার্স্ট কোশ্চেনটা লেখো। লেখো এখানে, যদি যদি কোনো বস্তুর ভর, যদি কোনো বস্তুর ভর 5 কেজি এবং এবং তার ভরবেগ এবং তার মোমেন্টাম অর্থাৎ ভরবেগ 70 কেজি মিটার পার সেকেন্ড, 70 কেজি মিটার পার সেকেন্ড হলে হলে তার বেগ কত হবে? তার একদম ইজি কোশ্চেন, যদি সূত্র বা এতদিন যে থিওরি পড়িয়েছি সেগুলো যদি পড়ে আসো তাহলে একদম ইজিলি চট জলদি তোমরা অ্যান্সার করতে পারবে। তো যারা রেগুলার বেসিস ক্লাস করছো অ্যান্সার করার চেষ্টা করো, তত সময় আমি যারা ইংলিশে লিখছে কোশ্চেনটা বা লিখতে চাইছে তাদের জন্য ইংলিশে বলে দিচ্ছি, আমি আর লিখছি না, বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। লেখো এখান থেকে যে if mass of an object if mass of an object is 5 kg and momentum is 70 kg meter per second, then what is the velocity of the object? If mass of an object is 5 kg and momentum is 70 kg meter per second, then what is the velocity of the object? সবার প্রথমে ফিজিক্সে যে চ্যাপ্টার থেকেই অঙ্ক আসুক না কেন যা যা বলেছে সেই ডাটাগুলো লিখে নাও আগে। তো এখানে দেখো মাস বলে দিয়েছে এম, এম এর ভ্যালু বলেছে কত 5 কেজি, লিখে নিলে। তারপরে দেখো এখানে ভরবেগ বলে দিয়েছে, ভরবেগ কি বলেছে পি, ভরবেগ মানে আমরা জানি পি, কারণ এক্ষুনি পড়ালাম ভরবেগকে আমরা কি দ্বারা ডিনোট করি, পি চিহ্ন দ্বারা ডিনোট করি, এবং পি ইকুয়াল টু এমভি সূত্র আমরা দেখে আসলাম। তো পি এর ভ্যালু বলে দিয়েছে কত, বলে দিয়েছে 70 কেজি মিটার পার সেকেন্ড। তবে এক্সামের ক্ষেত্রে কি করবে, এক্সামের ক্ষেত্রে এই যে এককগুলো লিখছি এগুলো তোমরা স্কিপ করতে পারো, শুধুমাত্র ভ্যালু কি সেইগুলো লিখতে পারো, কারণ এখানে কি আসবে একক সেটা আশা করি তোমার জানা থাকবে। তো একক লিখে টাইম মানে রাফ পেজে একক লিখে টাইম ওয়েস্ট করবে না, শুধুমাত্র লিখবে এম ইকুয়াল টু 5 পি ইকুয়াল টু 70 লিখে দেবার। এবার যে সূত্রে পড়বে যে অঙ্ক মানে যে অঙ্ক যে সূত্রে পড়বে সেইভাবে তোমরা সলভ করবে। এখানে বার করতে বলেছে কি, বার করতে বলেছে বেগ কত হবে, ভি এর ভ্যালু কত হবে। তো এক্ষুনি আমরা সূত্র পড়ে আসলাম, কি সূত্র পড়ে আসলাম পি ইকুয়াল টু এম ভি। তো পি এর ভ্যালু বলে দিয়েছে লেখো 70, এম এর ভ্যালু বলে দিয়েছে 5, ভি এর ভ্যালু বার করতে হবে। তো ভি সমান কি হবে 70/5, কাটাকুটি করলে 5 14 70, অর্থাৎ ভি এর ভ্যালু হবে 14 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড হয়ে যাবে কি ভি এর ভ্যালু, অর্থাৎ বেগ কত, বেগ হয়ে যাবে 14 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন লেখো এখান থেকে, ফার্স্টে ইজি ইজি দিচ্ছি, তারপরে মডারেট লেভেল, তারপর হার্ড লেভেলের কোশ্চেন দেব। তো ফার্স্টে এখানে লেখো পরের কোশ্চেন, কোন বস্তুর ভরবেগ, কোন বস্তুর ভরবেগ, এবং যেগুলো দিচ্ছি যে কোশ্চেনগুলো করানো হচ্ছে এই টাইপেরই কিন্তু কোশ্চেন তোমরা এক্সামে পাবে। কোন বস্তুর ভরবেগ এবং বেগের অনুপাত, বেগের অনুপাত কোন বস্তুর ভরবেগ এবং বেগের অনুপাত থেকে কোন প্রকার ভৌত রাশি প্রাপ্ত হবে, কোন প্রকার ভৌত রাশি, কোন প্রকার ভৌত রাশি
প্রাপ্ত হবে, পাওয়া যাবে। ইংলিশে যারা লিখছো লিখে নাও, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ অবটেন, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ অবটেন by the ratio of momentum and the velocity, which physical quantity is obtained by the ratio of momentum and velocity। তো এখানে কি বলেছে, বস্তুর ভরবেগ এবং বস্তুর বেগের অনুপাত। তো বস্তুর ভরবেগ অর্থাৎ মোমেন্টাম, বস্তুর ভরবেগ এবং বেগের অনুপাত, বেগের অনুপাত এর থেকে কোন প্রকার ভৌত রাশি পাওয়া যাবে। তো ম্যাথে আমরা পড়ে এসেছি অনুপাতকে আমরা এইভাবেও লিখতে পারি, মানে ভাগ আকারে লিখতে পারি, ভরবেগ বাই কি, বাই হলো বেগ, এইভাবে অনুপাতকে আমরা লিখতে পারি। তো এখান থেকে দেখো ভরবেগ সমান আমরা কি পড়ে আসলাম এক্ষুনি, ভর ইনটু বেগ, ভরবেগ মানে ভর ইনটু বেগ, এই যে এক্ষুনি পড়ে আসলাম। পি ইকুয়াল টু এমভি মানে মোমেন্টাম ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি, এর অর্থ হলো ভরবেগ ইকুয়াল টু মাস মানে ভর, ভেলোসিটি মানে বেগ, ভর ইনটু বেগ। তো সেটাই আমি এখানে লিখেছি, ভরবেগের পরিবর্তে ভর ইনটু বেগ। নিচে কি ছিল, নিচে ছিল এখানে বেগ। এবার দেখো এখান থেকে কাটাকুটি করা যাচ্ছে কিনা, এখান থেকে দেখো বেগ কেটে গেল, এখান থেকে বেগ কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকছে কি, পড়ে থাকছে উপরে ভর আর নিচে কিছু নেই মানে এক আছে। তো এক থাকার অর্থ হলো ভর এখানে মানে লবে যেটা আছে সেটাই থেকে যাবে। তো এখান থেকে আমরা যে ভৌত রাশিটা পাচ্ছি সেটা হবে ভর অর্থাৎ মাস, মাস এর কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো আমরা কোন ভৌত রাশি পাবো, আমরা পাবো ভর অর্থাৎ মাস এখান থেকে পাওয়া যাবে। 3 নম্বর টাইপের কোশ্চেন লেখো, থার্ড টাইপ অফ কোশ্চেন লেখো, কোন বস্তুর ভরবেগ, একদম সেম টাইপের কোশ্চেন কিন্তু একটু আলাদা, এক্ষুনি যেটা করলে একদম সেম টাইপের কোশ্চেনই এটা। কোন বস্তুর ভরবেগ ও ভরের অনুপাত, ভরবেগ ও ভরের অনুপাত থেকে কোন প্রকার ভৌত রাশি পাওয়া যাবে, কোন প্রকার ভৌত রাশি, একদম সেম কোশ্চেন জাস্ট একটুখানি আলাদা। ভৌত রাশি, ভৌত রাশি পাওয়া যাবে বা প্রাপ্ত হবে। ইংলিশে যারা লিখছো তারা লিখে নাও, হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ অবটেন বাই দ্য রেশিও অফ মোমেন্টাম অ্যান্ড মাস, বাই দ্য রেশিও অফ মোমেন্টাম অ্যান্ড মাস। তো দেখো এর আগের কোশ্চেন কি ছিল, কোন বস্তুর ভরবেগ ও বেগের অনুপাত ছিল, ভরবেগের সাথে কার অনুপাত, বেগের অনুপাত। এই কোশ্চেনটা জাস্ট একটুখানি পাল্টে দিয়েছি, ভরবেগের সাথে ভরের অনুপাত দিয়েছি। তো এই একইভাবে বার করো, ভরবেগ, ভরবেগ এবং ভরের অনুপাত, অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তো ভরবেগ বাই লিখলাম ভর, ভরবেগ সমান আমরা জানি কি, ভরবেগ সমান আমরা জানি ভর ইনটু কি, ভর ইনটু বেগ। নিচে কি আছে, নিচে আছে ভর। এবার এখান থেকে কাটাকুটি করো, ভর এবং ভর কেটে গেল, তাহলে পড়ে আছে কি বেগ। তাহলে কোন প্রকার ভৌত রাশি প্রাপ্ত হবে, বেগ প্রাপ্ত হবে অর্থাৎ ভেলোসিটি প্রাপ্ত হবে ভরবেগ এবং ভরের অনুপাত থেকে, অর্থাৎ মোমেন্টাম এন্ড মাসের অনুপাত থেকে আমরা কি পাবো, আমরা পাবো বেগ। নেক্সট কোশ্চেন লেখো, নেক্সট টাইপের কোশ্চেন, পরবর্তী কোশ্চেন লেখো, যদি কোনো বস্তুর যদি কোনো বস্তুর ভর 1 কেজি এবং এবং গতিশক্তি, গতিশক্তি এবং এর গতিশক্তি এবং এর গতিশক্তি 200 জুল, 200 জুল হলে, 200 জুল হলে এর
ভরবেগ কত হবে? ভালো কোশ্চেন, এবং আগের কোশ্চেনগুলোর থেকে এটা মডারেট লেভেলের কোশ্চেন। ভরবেগ কত হবে? 30 সেকেন্ড টাইম দেব তোমাদের। যদি সলভ করতে পারো তাহলে বুঝবো এটা যে তোমরা রেগুলার বেসিসে পড়াশুনো করছো, এবং যা যা এত সময় পড়িয়েছি তার ওপরে, সেই সূত্রগুলোর ওপরেই অ্যাপ্লাই করেই তোমরা এর অ্যান্সার করতে পারবে। তত সময় আমি ইংলিশে বলে দিচ্ছি কোশ্চেন। ইফ মাস অফ অ্যান অবজেক্ট, লিখে নাও যারা ইংলিশে লিখতে চাইছো। ইফ মাস অফ এনি অবজেক্ট, if mass of any object is 1 kg and its kinetic energy is 200 joule, then what is the momentum of the object? If mass of any object is 1 kg and its kinetic energy is 200 joule, then what is the momentum of the object? এত সময় অ্যান্সার চলে আসা উচিত, প্রত্যেকেরই অ্যান্সার চলে আসা উচিত। তো এখানে দেখো কি কি বলেছে সেটা আগে এখানে লেখো। ভর বলে দিয়েছে, এম বলে দিয়েছে কত, 1 কেজি লিখলে। গতিশক্তি বলে দিয়েছে, কাইনেটিক এনার্জিকে আমি শর্টে লিখছি কে ই, বলে দিয়েছে কত, 200 জুল, এখানে লিখে নিলে। বার করতে বলেছে কিসের ভ্যালু? বার করতে বলেছে ভরবেগ অর্থাৎ পি এর ভ্যালু কত সেটা বার করতে বলেছে। এবার আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনে যে সূত্রটা আমরা পড়ে এসেছিলাম এবং আজকের ক্লাসেও আমি লিখিয়েছি, কাইনেটিক এনার্জি এবং ভরবেগের সাথে একটা যে সম্পর্ক সেটাই আমার এখানে কাজে লাগবে। অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি এর স্কোয়ার বাই কত, বাই 2m। তো এই সূত্রে এখানে মানগুলো বসিয়ে দাও। এখানে মান কি কি আছে দেখো। কাইনেটিক এনার্জির ভ্যালু দেওয়া আছে 200 জুল, বসাও এখানে 200। পি এর ভ্যালু বার করব পি স্কোয়ার, 2 ইন্টু এম এর ভ্যালু বলা আছে 1 কেজি, এখানে লেখো 1, এখানে লেখো 1। এবার এখান থেকে ক্যালকুলেট করো। এখান থেকে পি স্কোয়ার সমান কত হবে, কোনাকুনি গুণ হলে 200 ইন্টু 2 মানে হচ্ছে কত, 400, 400। পি সমান রুট ওভার 400, পি সমান 400 বর্গমূল করলে কত হবে, 20। তো পি এর ভ্যালু পেয়ে গেলে কত, 20। একক আমরা জানি মোমেন্টামের একক কি, কেজি মিটার পার সেকেন্ড। তো 20 কেজি মিটার পার সেকেন্ড এর অ্যান্সার হয়ে যাবে। এর অ্যান্সার কি হবে, 20 কেজি মিটার পার সেকেন্ড এর কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এছাড়া এটা একটা টাইপ গেল, এটা এই কোশ্চেনটার বার করার একটা টাইপ, ফার্স্ট টাইপ বলতে পারো, ফার্স্ট টাইপ। সেকেন্ড আরেকটা পদ্ধতিতে এই কোশ্চেনটা তুমি অ্যান্সার বার করতে পারবে, সেই টাইপটা কি? তো এখানে নেক্সট পেজে লেখো সেকেন্ড টাইপ, সেকেন্ড টাইপ। এইভাবেও অ্যান্সার বার করতে পারবে ফার্স্ট টাইপ যেটা বললাম। সেকেন্ড টাইপ আরেকটা, এখানে কি কি বলেছে সেটা আগে লিখে নাও। কাইনেটিক এনার্জি বলে দিয়েছে 200 জুল, আর বলেছে কি মাস বলে দিয়েছে কি 1 কেজি, 1 কেজি। বার করতে হবে পি এর ভ্যালু কত, ভরবেগ কত। তো আমরা কাইনেটিক এনার্জি, গতি শক্তির সূত্র আমরা জানি, এটা আমরা অলরেডি ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারে পড়ে এসেছি, এবং গতিশক্তি নিয়ে ডিটেলসে আলোচনা হবে যখন, তখন সেখানেও আরো আরেকবার আলোচনা হবে। তো কাইনেটিক এনার্জির সূত্র আমরা কি জানি, কাইনেটিক এনার্জির সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি গতিশক্তি সমান কি, হাফ এম ভি স্কোয়ার। তো এখানে কাইনেটিক এনার্জির ভ্যালু কত, কাইনেটিক এনার্জির ভ্যালু, কাইনেটিক, আচ্ছা কেন আমি এই সূত্র অ্যাপ্লাই করছি তার আরেকটা কারণ দেখো। এখানে পি এর ভ্যালু বার করতে বলেছে, এবং পি সমান আমরা যে সূত্র এক্ষুনি দেখে আসলাম সেটা কি, পি ইকুয়াল টু এমভি, মানে ভর বেগ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, ভর বেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ। তো এখানে আমার এম এর ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু বার করতে হবে, আর ভি এর ভ্যালু আমার জানা নেই। তো সেই কারণে ভি এর ভ্যালু জানার জন্য আমি যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা হলো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। তো এখান থেকে কাইনেটিক এনার্জির ভ্যালু আমরা জানি, তো এখানে বসালাম 200, হাফ ইন্টু
মাস 1 ভি স্কোয়ার। তো এখান থেকে কোনাকুনি গুণ হলে ভি স্কোয়ার সমান কত হবে? ভি স্কোয়ার সমান 400 হবে। ভি এর ভ্যালু কত হবে? √400, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে ভি এর ভ্যালু। তো এবার আমি এখান থেকে পি এর ভ্যালু ইজিলি পেয়ে যাব। এখান থেকে এম এর ভ্যালু দেখো কত বলা আছে, এম এর ভ্যালু 1 কেজি, এখানে 1 লিখলাম। ভি এর ভ্যালু কত পেয়েছি? 20 মিটার পার সেকেন্ড, 20 লিখলাম। সেখান থেকে পেয়ে যাচ্ছি পি এর ভ্যালু কত? 20 কেজি মিটার পার সেকেন্ড। তো এটা হলো সেকেন্ড টাইপ, এইভাবেও তোমরা বার করতে পারো। তবে এর থেকে আগে যে পদ্ধতি দেখালাম এটা সব থেকে বেস্ট মেথড, এবং তার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে। এবং পরবর্তী মানে সেকেন্ড টাইপ যেটা দেখালাম সেটা দেখতে পাচ্ছ, ফার্স্টে এক জায়গা থেকে আমরা ভি এর মান বার করেছি, তারপরে ভি এর মান পুট করেছি। মানে এইভাবে করতে গেলে তোমার একটু টাইম বেশি লাগবে। আর যদি প্র্যাকটিস করো এবং সূত্র যদি মনে রাখো কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে যে সম্পর্ক, তাহলে চটজলদি অ্যান্সার বার করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। পরের কোশ্চেনে চলে আসো। কোশ্চেন লেখো এখান থেকে, যদি দুটি সমান ভরের বস্তুর ভরবেগ 4 কেজি মিটার পার সেকেন্ড, যদি দুটি সমান ভরের বস্তুর ভরবেগ 4 কেজি মিটার পার সেকেন্ড এবং 6 কেজি মিটার পার সেকেন্ড যথাক্রমে, তাহলে তাদের গতিশক্তির অনুপাত কি হবে? তাহলে তাদের গতিশক্তির রেশিও কত হবে? গতিশক্তির অনুপাত কত হবে? ইংলিশে যারা কোশ্চেন লিখছো ইংলিশে লিখে নাও। ইফ মোমেন্টাম অফ টু অবজেক্ট অফ সেম মাস আর 4 কেজি মিটার পার সেকেন্ড and 6 kg meter per second respectively, then what is the ratio of kinetic energy? Then what is the ratio of its kinetic energy? If momentum of two objects of same mass are 4 kg meter per second and 6 kg meter per second respectively, then what is the ratio of its kinetic energy? তো এখানে দুটো কি বলেছে? দুটো সমান ভরের বস্তু বলেছে। দুটো সমান ভরের বস্তু মানে দুটো বস্তুর মাস কি? মাস কিন্তু সেম। অর্থাৎ প্রথম বস্তুর ভরবেগ আমি যদি পিওন ধরি, তো পিওনের ভ্যালু কত বলা আছে? 4 কেজি মিটার পার সেকেন্ড। এবং প্রথম বস্তুর ভর আমি যদি m1 সমান x কেজি ধরি, তাহলে এখান থেকে দ্বিতীয় বস্তুর ভরবেগ দেখো বলে দিয়েছে 6 কেজি মিটার পার সেকেন্ড, 6 কেজি মিটার পার সেকেন্ড। এবং দ্বিতীয় বস্তুর ভর যদি আমি m2 ধরি, তো প্রথম বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর ভর সেম, তো প্রথম বস্তুর ভর আমি x কেজি ধরে নিয়েছি, মানে দ্বিতীয় বস্তুর ভরও কি হবে? x কেজি হবে। অর্থাৎ দুটো বস্তুর ভর এখানে কিন্তু বলে দিয়েছে সেম, x কেজি করে। বার করতে বলেছে কি? কাইনেটিক এনার্জির রেশিও। কিসের রেশিও? কাইনেটিক এনার্জি রেশিও। তো কাইনেটিক এনার্জি 1 is to কাইনেটিক এনার্জি 2। কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের যে সূত্র আমরা জানি, সূত্র কি? সূত্র হবে p1 স্কয়ার বাই 2m1 is to রেশিও p2 স্কয়ার বাই 2m2। 2 দিচ্ছি এই কারণে, কারণ একটা প্রথমটাকে ডিনোট করার জন্য 1 দ্বারা ডিনোট করেছি, দ্বিতীয় বস্তুটার কাইনেটিক এনার্জি ডিনোট করার জন্য আমি 2 দ্বারা ডিনোট করেছি। এবং কাইনেটিক এনার্জির সূত্র জানি পি স্কয়ার বাই 2m, যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে তাই p1 লিখেছি, প্রথম বস্তুর ভর তাই m1 লিখেছি। একইভাবে দ্বিতীয় বস্তুর ভরবেগ তাই p2 লিখেছি, দ্বিতীয় বস্তুর ভর তাই m2 লিখেছি। আশা করি বোঝাতে পেরেছি এই ছোট ছোট জিনিস। আশা করব তোমাদের কাছ থেকে এগুলো তোমরা বুঝতে পারবে।
এবার এখান থেকে দেখো রেশিওর ক্ষেত্রে আচ্ছা এখান থেকে আগে ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে আরো ইজি হয়ে যাবে। P1 এর ভ্যালু কত? 4, তো 4 এর স্কোয়ার বাই 2x, M1 এর ভ্যালু x, 2x ইজ টু 6 এর স্কোয়ার, P2 এর ভ্যালু কত? 6, তো 6 এর স্কোয়ার বাই 2 ইন্টু M2 এর ভ্যালু কত? M2 এর ভ্যালু দেখো বার করে রেখেছি আমরা x, তো M2 সমান x। রেশিওর ক্ষেত্রে কি? রেশিওর ক্ষেত্রে সেম জিনিস থাকলে কাটাকুটি হয়ে যায়, তো এখান থেকে 2x, এখান থেকে 2x কেটে গেল, অর্থাৎ এখান থেকে থাকছে 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ারকে আমি ভেঙে লিখছি 4 ইন্টু 4, 6 এর স্কোয়ারকেও ভেঙে লিখছি 6 ইন্টু 6। এবার চলে আসলো এটা রেশিও কিভাবে বার করতে হয়, এখানে আর কোনো ফিজিক্স নেই, এখানে চলে আসলো ম্যাথ। তো এখান থেকে 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, এই 2 দিয়ে কাটলে আবার 3 দুগুণ 6, তো এখান থেকে পড়ে থাকছে লেফট সাইড থেকে পড়ে থাকছে 4, এখান থেকে 3 তিরিকে 9, অ্যান্সার হয়ে যাবে 4:9, 4:9 অ্যান্সার হয়ে যাবে যে তাদের গতিশক্তির অনুপাত কত হবে? অনুপাত হবে 4:9। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এবং শুধুমাত্র রেলে না, রেলের পাশাপাশি এসএসসির সিজিএল এক্সামেও কিন্তু এই টাইপের কোশ্চেন দেয়। আর একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে অনেকে আছো যে রেলের পাশাপাশি এসএসসি বা পুলিশ বা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তো ফিজিক্সের যে ক্লাসটা চলছে বা এই চ্যানেলে যে তোমাদের জিকে জিএস এর যে আলাদা আলাদা ভাবে ফাউন্ডেশন ব্যাচগুলো চলছে, এগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের বেনিফিট হবে, কারণ এটা ফাউন্ডেশন ব্যাচ, একদম ডিপলি কিন্তু তোমাদের ডিটেলসে পড়ানো হচ্ছে, কেমন টাইপের কোশ্চেন আসে, কোন এক্সামে কেমন টাইপের আসবে। যখন প্রিভিয়াস ইয়ার করাবো সেটা বলতে পারো যে এই টাইপের কোশ্চেন রেলের ক্ষেত্রে আসছে, কিন্তু এখন যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য বেনিফিট পাবে যদি ক্লাসগুলো করে থাকো। পরের কোশ্চেনে চলে আসো। কোশ্চেন নাম্বার, কটা কোশ্চেন করালাম আজকে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা তো হ্যাঁ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, এবং এটাই আজকে লাস্ট কোশ্চেন করাবো কারণ ক্লাস অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। এরপরে এখনো তোমাদের প্রায় 5টা 6টা কোশ্চেন রেখেছি যেগুলো আমরা প্রতিদিন ক্লাসের শেষে আমরা করাই, সেই টাইপের কোশ্চেন রয়েছে। তো এখানে লেখো, যদি দুটি সমান ভরের বস্তু, যদি দুটি সমান ভরের বস্তুর গতিশক্তির অনুপাত, বস্তুর গতিশক্তি কাইনেটিক এনার্জির রেশিও দেওয়া আছে, গতিশক্তির অনুপাত 16:25 হয়, তাহলে এদের ভরবেগের অনুপাত কত হবে? ভরবেগের অনুপাত কত হবে? ভরবেগের অনুপাত কত হবে? এর আগের কোশ্চেনটা যারা বুঝতে পেরেছো, এই কোশ্চেনটা একদমই ইজিলি সেম বলবো না, একটু ডিফারেন্ট আছে, কিন্তু আগের কোশ্চেনটা বুঝতে পারলে এই কোশ্চেনটা ইজিলি তোমরা সলভ করতে পারবে। যারা ইংলিশে লিখছো লিখে নাও, ইফ রেশিও অফ কাইনেটিক এনার্জি অফ টু অবজেক্ট অফ সেম মাস ইজ 16:25, if ratio of kinetic energy of two objects of same mass is 16:25, then what is the ratio of their momentum? তো এখানে দেখো বলে দিয়েছে দুটি সমান ভরের বস্তু, অর্থাৎ দুটো বস্তুর মাস কি হবে? মাস কিন্তু সেম হবে, অর্থাৎ m1 ইকুয়াল টু m2 সমান আমি ধরে নিচ্ছি কত? x কেজি। মাস আমি ধরে নিচ্ছি কত? x কেজি আমি ধরে নিচ্ছি। এখানে কি বলেছে? গতিশক্তির অনুপাত, কাইনেটিক এনার্জি, প্রথম গতিশক্তি কাইনেটিক এনার্জি 1, কাইনেটিক এনার্জি 2, এদের অনুপাত
কত বলে দিয়েছে এদের অনুপাত, দেখো বলে দিয়েছে 16:25, মানে 16/25। কাইনেটিক এনার্জি সমান আমার বার করতে বলেছে ভরবেগের অনুপাত, তার মানে কাইনেটিক এনার্জির সাথে ভরবেগের যে সূত্রটা পড়িয়েছি, কাইনেটিক এনার্জি সমান পি এর স্কোয়ার বাই 2m, সেটাই আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে কাইনেটিক এনার্জি সমান আমি লিখতে পারি যে p1 স্কোয়ার বাই 2m1 বাই p2 স্কোয়ার বাই 2m2, এর ভ্যালু কত 16/25। এবার m1 m2 এর ভ্যালু কি বলে দিয়েছে সমান, মানে m1 m2 এর ভ্যালু আমি এখান থেকে বলতে পারি যে x। তো এখান থেকে দেখো আমি m1 এর জায়গায় m1 টাকে হটিয়ে দিয়ে আচ্ছা আমি এখানে পরের লাইনেই লিখছি, এখান থেকে মুছে দিলে অনেকের আবার অসুবিধা হবে। তো এখান থেকে নেক্সট লাইন লিখি p1 স্কোয়ার বাই 2m1 এর জায়গায় লিখছি কি, m1 এর জায়গায় লিখছি x, কারণ আমি ধরে নিয়েছি m1 এর ভ্যালু এবং m2 এর ভ্যালু কি হবে x হবে, কারণ সমান ভর, বাই p2 স্কোয়ার 2m2, m2 এর পরিবর্তে লিখছি x, ইকুয়াল টু 16/25। নেক্সট লাইন আমি এর পর থেকে এখানে লিখছি লেফট হ্যান্ড সাইডে আমি যদি ওপর নিচে এখানে মানে ওপর নিচে গুণ করি, তো এখানে p1 স্কোয়ার বাই 2x ইন্টু হয়ে যাবে 2x বাই p2 এর স্কোয়ার, ইকুয়াল টু কত 16/25। তো এখান থেকে দেখো 2x কেটে গেল, তাহলে পড়ে থাকছে দেখো কি পড়ে থাকছে p1 স্কোয়ার, পড়ে থাকছে p2 এর স্কোয়ার, ইকুয়াল টু কত 16/25। তো এখান থেকে p1 বাই p2 সমান কি বলবো, স্কোয়ারটাকে সমানের ডান সাইডে নিয়ে গেলে হয়ে যাবে সেটা বর্গমূল, তো 16/25 এর বর্গমূল। তো 16 বর্গমূল করলে 4, 25 এর বর্গমূল করলে 5, অর্থাৎ p1 is to p2 ইকুয়াল টু বলতে পারি 4:5। তো অ্যান্সার কি হয়ে যাবে, রেশিও কি হবে, মোমেন্টামের রেশিও হবে 4:5, কিন্তু রেশিও এখান থেকে হয়ে যাচ্ছে। আশা করি আজকের ক্লাসে যেগুলো পড়ালাম এবং ল অফ মোশন, নিউটনের যে ফার্স্ট ল অফ মোশন, সেটা সবার ক্লিয়ার হয়েছে। তার উপর থেকে যে নিউমেরিক্যালস গুলো কোশ্চেনে আসে সেগুলোও আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে তো প্রত্যেককে একটা কথা বলবো যে আর ক্লাস শেষ হওয়ার পর আরো একবার ভিডিওটা রিমাইন্ড করে দেখে নেবে, রিমাইন্ড করে দেখলে আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি ডাউট থেকে থাকে তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা পরবর্তী ক্লাস হোক বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস রেখে আমরা তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো এবার চলে আসো লাস্টে যে আমরা 4-5টা করে কোশ্চেন রাখি সেই কোশ্চেনে। এখান থেকে দেখো, ইফ ভেলোসিটি অফ এ বডি ইজ টুয়াইস অফ previous velocity, then kinetic energy will become। তো এখানে দেখো কোশ্চেনটা ভালো কোশ্চেন, এখানে বলছে যে ভেলোসিটি অফ এ বডি কি হচ্ছে টুয়াইস করে দিচ্ছে আগের থেকে বেগ, আগে বেগ যদি 1 হতো এখন বেগ কত করে দিচ্ছে, দ্বিগুণ করে দিচ্ছে, টুয়াইস করে দিচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, কাইনেটিক এনার্জির কি পরিবর্তন হচ্ছে সেটা এখানে বার করতে বলেছে। তো কাইনেটিক এনার্জি সমান আমরা জানি কি হাফ mv স্কয়ার, কাইনেটিক এনার্জি সমান আমরা কি জানি হাফ mv স্কয়ার। এখন বেগ v এর পরিবর্তে যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে 2v হয়ে যাবে, তাহলে v এর পরিবর্তে আমি এখানে যদি 2v পুট করি তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে হাফ ইন্টু m ইন্টু 2v এর স্কয়ার, v এর পরিবর্তে 2v, v এর পরিবর্তে কি লিখলাম 2v লিখলাম, কাইনেটিক এনার্জি সমান হাফ ইন্টু m ইন্টু 2v এর স্কয়ার। তো হাফ ইন্টু কি হচ্ছে m ইন্টু 4v এর স্কয়ার। এবার এটাকে আমি যদি চারটাকে একদম বাম সাইডে নিয়ে আসি তাহলে আমি বলতে পারি 4 ইন্টু হাফ ইন্টু mv স্কয়ার, এবং এই হাফ mv স্কয়ারটাই তো কাইনেটিক এনার্জি, হাফ mv স্কয়ারটাই কি ছিল আগের কাইনেটিক এনার্জি। তো এখানে আমি বলতে পারি যে 4 ইন্টু কাইনেটিক এনার্জি। তো
তো এখনকার কাইনেটিক এনার্জি চেঞ্জ হওয়ার পর কত হলো? কাইনেটিক এনার্জি চেঞ্জ হওয়ার পর হয়ে গেছে আগের কাইনেটিক এনার্জির কত গুণ? আগের কাইনেটিক এনার্জির 4 গুণ। আচ্ছা, এখনকার কাইনেটিক এনার্জিকে যদি আমি 2 ধরি, আগেরটা যদি 1 ধরি, তাহলে ইজিলি বোঝা যাবে। তো এখানে কাইনেটিক এনার্জি 1, এটা কাইনেটিক এনার্জি 2। তো এখন কাইনেটিক এনার্জি কত হয়ে গেছে? আগের কাইনেটিক এনার্জির কত গুণ? 4 গুণ হয়ে গেছে, 4 টাইমস হয়ে গেছে। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 4 টাইমস। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, 4 গুণ হয়ে যাবে। পরে কোশ্চেন দেখো, বলছে an electrical appliance of 500 watt is used 5 hour per day। একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেখানে কি করা হয়? 500 ওয়াটের একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় কত সময়ের জন্য? 5 ঘন্টা। প্রত্যেক দিন 5 ঘন্টা করে ব্যবহার করা হয়। বলছে এনার্জি কনজিউম ইন 30 ডেজ উইল বি, 30 দিনে কতটা এনার্জি কনজিউম হবে? তো আমরা 1 কিলো ওয়াট, এখানে দেখো প্রত্যেকটা অপশন কিসে আছে? কিলো ওয়াট আওয়ারে আছে। তো 1 কিলোওয়াট আওয়ার সমান আমরা কি জানি? 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার সমান আমরা জানি 1000 ওয়াট আওয়ার। 1000 ওয়াট আওয়ার আমরা জানি। তো এখান থেকে কি বলছে? 500 ওয়াট কত ঘন্টা চালাচ্ছে? 5 ঘন্টা। কত দিন চালাচ্ছে? 30 দিন। তো 30 দিনের সঙ্গে আমি যদি 5 গুণ করে দিই, তাহলে আমি এখানে পেয়ে যাব যে 30 দিনে টোটাল কত ঘন্টা চালাচ্ছে। তো এখান থেকে পেয়ে যাচ্ছি 500 ইন্টু 5 ইন্টু 30 ওয়াট আওয়ার। অর্থাৎ এখান থেকে এককগুলোকে আমি যদি একদম বাম সাইডে লিখি, তাহলে কি পাচ্ছি? এত ওয়াট আওয়ার সে এনার্জি কনজিউম করছে। এখান থেকে গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 5 5 25, 3 25, 75, কটা শূন্য? 3টে শূন্য, 3টে শূন্য, 3টে শূন্য, ওয়াট আওয়ার, 75,000 ওয়াট আওয়ার। তো এখানে অপশানে কোথাও ওয়াট আওয়ার নেই, তো এটাকে কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে হবে। তো কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে গেলে এখান থেকে 3টে শূন্য চলে যাবে। তো 3টে শূন্য চলে গিয়ে তার পরিবর্তে আসবে কিলো, কিলো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার, 75 কিলো ওয়াট আওয়ার। অ্যান্সার হবে অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। এগুলো সব আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারে কিন্তু দেখেছি। পরের কোশ্চেনে চলে আসো, ডাইমেনশন অফ ইম্পালস। ইম্পালসের ব্যাপারে এখনো কিন্তু পড়াইনি, নেক্সট দিন যে ক্লাস হবে সেখানে আমরা শুরু করব। ইম্পালস অর্থাৎ আবেগ বা বলের ঘাত একে বাংলাতে বলা হয়। তো এর যে ডাইমেনশন, এটা অলরেডি পড়ানো হয়ে গেছে, এবং ইম্পালসের একক কি হয় সেটাও অলরেডি আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারে পড়িয়ে দিয়েছি। তো অ্যান্সার প্রত্যেকেরই আসা উচিত যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো এবং রিভিশন করছো। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে mLT⁻⁻1, অপশন নাম্বার সি। কিভাবে আসছে, কেন আসছে, সবকিছুই পড়ানো হয়ে গেছে। পরের কোশ্চেন দেখো, as the train starts moving, the head of the passenger sitting inside leans backward because of। আচ্ছা, বলছে as a train starts moving, একটা ট্রেন স্থির অবস্থা থেকে কি করছে? সে যাত্রা শুরু করছে। starts moving, যাত্রা শুরু করছে। এর ফলে কি হচ্ছে? the head of passenger, প্যাসেঞ্জারের মাথা কি হচ্ছে? the head of the passenger sitting inside leans backward because, প্যাসেঞ্জারের মাথা পিছনের দিকে ঝুঁকে যাচ্ছে, ব্যাকওয়ার্ডের দিকে ঝুঁকে যাচ্ছে। কিসের জন্য? এক্ষুনি পড়ালাম বা এর আগের দিনের ক্লাসেও পড়িয়েছি, রেস্ট অফ ইনারশিয়া, রেস্ট অফ ইনারশিয়া, রেস্ট অফ ইনারশিয়ার জন্য এটা হচ্ছে। পরের কোশ্চেনে চলে আসো, when a moving bus suddenly applies brake, then passenger sitting in it fall in forward direction, this can explained by। বাস, চলন্ত বাস ছিল, ব্রেক অ্যাপ্লাই করছে, উদাহরণগুলো আজকের ক্লাসেই দিয়েছি বা এর আগের দিনের ক্লাসেও বলেছি। তো ব্রেক যখন অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার সাথে সাথে যাত্রীরা কি করছে? সামনের দিকে ঝুঁকে পড়ছে। তো এটা নিউটনের কোন সূত্রের জন্য? তো নিউটনের অবভিয়াসলি ফার্স্ট ল এর জন্য, নিউটনের ফার্স্ট ল এর জন্য এমন ঘটনা ঘটছে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এটাই ছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখছি ক্লাস দেখছো বাট লাইক করছো না, বা তোমাদের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা ক্লাস স্কিপ করে দেখছো। স্কিপ করে যদি দেখো আর যদি ভেবে থাকো, অনেকের ধারণা আছে যে ওই
কয়েকটা গুটি কয়েক জিকের কোশ্চেন পড়ে নিলাম, আর রেলের এনটিপিসি বলো, এএলপি বলো, বা রেলের যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা আদার্স যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাতে তোমরা 100-র মধ্যে 100 অ্যান্সার করতে পারবে এমনটা কোনোদিন হয়নি। যদি বিশ্বাস না হয় 1-2বার ট্রাই করে দেখতে পারো, তারপর দেখবে যে পুরো যে থিওরি যেটা পড়ার দরকার সেটা নিজে, যদি চাকরি করার ইচ্ছা থাকে, নিজেরাই কিন্তু যে কোনো জায়গা থেকে, সে আমার কাছ থেকে বলছি না, যে কোনো জায়গাতেই খুঁজে, বইয়ের থেকে হোক বা যেখান থেকে হোক, যে কোনো জায়গাতেই খুঁজে পড়বে। তাই বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, প্রিভিয়াস ক্লাস যেগুলো পড়ানো হয়ে যাচ্ছে নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।